আজকের টপিক হলো তৃতীয় অধ্যায়, অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় বিজ্ঞান বইয়ের ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন। তো এই তিনটে শব্দ আগে আমাদেরকে জানতে হবে। ব্যাপন কাকে বলা হয়, অভিস্রবণ কাকে বলা হয়, প্রচ্ছেদন কাকে বলা হয়, ঠিক আছে? এবং এই তিনটা প্রক্রিয়া উদ্ভিদ দেহে কীভাবে কাজ করে সেটাও আমরা এই অধ্যায়ে জানবো, ঠিক আছে? তো এই তিনটে শব্দ সম্পর্কে আমরা পরিচিত হবে ধীরে ধীরে। দেখি বইয়ে কোথায় আছে, তখন আমরা একটু দেখি। তাহলে দেখো কি বলছে, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে কি নেয়, পানি, এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। তাহলে উদ্ভিদের আমরা জানি, একটা উদ্ভিদের দেহ যদি দেখি, দেখো এখানে উদ্ভিদের এটা কি বলো তো, এটা তার কাণ্ড, তাই না? এবং এগুলো পাতা আছে, তাই না? এবং গোড়ার দিকে যেটা, এগুলো কি বলি আমরা, মূল বলি না? এবং মূল আর একদম মূলের যদি অগ্রভাগে একদম কি বলি, মূলরম, কি বলবো, মূলরম বলি, এগুলো থাকে। তাহলে এইগুলা কিন্তু উদ্ভিদের একটা অংশ। তো এই যে মূলরমের সাহায্যে বা মূলের সাহায্যে উদ্ভিদ কি করে, পানি শুষে নেয়। কি নেবে? পানি। এটা কি থাকে মাটির মধ্যে থাকে না? মাটির কৈশিক পানিগুলো কি নেয়, টেনে নেয়। এবং পানির সাথে যে বিভিন্ন ধরনের কি থাকবে, খনিজ লবণ, মানে কি বিভিন্ন ধরনের আয়ন থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, এগুলো থাকে, বিভিন্ন আয়ন থাকে, আয়রন, এগুলো কি করবে, সে টেনে নেবে, শুষে নেবে, বা নাইট্রোজেন, এগুলো সবই শুষে নেবে। তাহলে পানির সাথে, তাই না? তাহলে পানি নেবে এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শুষে নেয়। এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায়। কোথায় যাবে? পাতায় পৌঁছায়। পাতায় কেন পৌঁছাতে হবে? পুষ্টি উপাদান। তার কারণ পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরি হওয়ার জন্য পানির প্রয়োজন হয়, তাই না? আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে কি করে দেয়, বের করে দেয়। ওকে, তাহলে এখন দেখো, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ এবং দেহ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি এবং দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন এবং দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেওয়া ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রচ্ছেদনের মাধ্যমে ঘটে। মানে বিষয়টা আমি বলি, তাহলে এই যে উদ্ভিদ কি কি কাজ করলো, উদ্ভিদ এই যে মূলের সাথে কি করলো, পানি খনিজ লবণ শুষে নিল, এবং এই দেহের মধ্যে কি করলো, বিভিন্ন জায়গায় পৌঁছায় দিল। কয়টা কাজ হলো? একটা কাজ, দুইটা কাজ। ওকে, এবং অতিরিক্ত পানি বাষ্পাকারে কি করে দিল, বের করে দিল, তিনটা কাজ। এবং উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্য আবার কি করে বলতো, দেহে সারা দেহে পৌঁছা দেয়, এটা একটা কাজ। এই যে এই কাজগুলা কি করে, সবগুলাই হয়ে যায় কিসের মাধ্যমে? ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রচ্ছেদনের মাধ্যমে হয়ে থাকে। তো এইগুলো আমরা বিস্তারিত আজকে আমাদের এই ক্লাসে জানবো। এখন দেখো, এই অধ্যায়ে আমরা যা জানবো, অধ্যায় শেষে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, ব্যাপন কি কাকে বলে, কিভাবে ঘটে জানতে পারবো। অভিস্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। প্রচ্ছেদন প্রক্রিয়া উদ্ভিদের পানি পরিত্যাগ ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? এবং উদ্ভিদের পানি শোষণ ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমরা যদি না পারি স্যার, পারবো, অবশ্যই বইয়ের মধ্যে আছে, পারবো। তাহলে ব্যাপন তুমি যদি বুঝে পড়ো পারবা, এটাই হলো কথা। এই জন্য বলছে যে এর কি কি আছে আর কি, এটাই ব্যাপন কথাটা। চলে আসি, ব্যাপন কথাটা কি তুমি জানো? ব্যাপন কাকে বলে? ব্যাপন মানে ছড়িয়ে যাওয়া, ব্যাপন মানে ছড়িয়ে যাওয়া। মেন কথা হলো যে, তোমাকে যদি একটা বাস্তবিক উদাহরণ দেই, মনে করো তুমি এখানে পারফিউম নিছো। পারফিউম নেয়, আসলে কি পারফিউম কিন্তু যে নেয় সে কিন্তু গ্রান পায় না, সে গ্রান পায় না। তুমি দিবা, তখন একটু গ্রান পাও তুমি, আর তারপরে কোনো গ্রান পাইবা না। তুমি ওটা কি হিসাবে, তোমার পাওয়া যায় না। কে পাবে তাহলে? আশেপাশের লোক পাবে, আশেপাশের লোক পাবে। বেশি করে দেওয়া লাগে স্যার, বেশি করে তুমি দাও, মোটামুটি আতর দিয়ে যাও, পারফিউম দিয়ে যাও, তো আশেপাশে যারা লোক আছে তারা কিন্তু এই গ্রানটা পাবে, ঠিক আছে? তো কথা হলো, তুমি দিছো আতর, তুমি দিছো পারফিউম, গ্রান পাচ্ছে কারা? আশেপাশের লোকে। কেন পাচ্ছে? কারণ এটা ব্যাপিত হচ্ছে, ওই যে পারফিউমটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না, বাতাসে ছড়িয়ে যাচ্ছে, ফলে অন্য কেউ পারফিউমটা পাচ্ছে। মনে করো তুমি রাস্তায় যাচ্ছ, রাস্তার পাশে খুব নোংরা, ময়লা, তুমি কি যাইতে পারবা? গন্ধ লাগবে না? তো গন্ধটা কিভাবে আসতেছে? বাতাসে ছড়িয়ে আসতেছে। এই যে ছড়িয়ে পড়তেছে নির্দিষ্ট একটা জায়গা থেকে, এটা কি বলা হয়? ব্যাপন। এই ছড়িয়ে পড়াকে ব্যাপন। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা কেমন? যে কঠিন, তরল, বায়বীয়, তিনটা অবস্থা আছে না? কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের অণুসমূহ তার বেশি ঘনত্বের স্থান থেকে, কোথা থেকে? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে। কি বললাম? দুইটা শব্দ বলছি, কি বলছি? স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ও সমভাবে। স্বতঃস্ফূর্ত কেন বললাম?
মানে শর্ত মানে কি নিজে নিজেই হবে, হ্যাঁ বাইরে থেকে কোনো আমাদের চাপ বল কিছু প্রয়োগ করতে হবে না, এবং চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, এটাকে বলা হয় ব্যাপন। অর্থাৎ তুমি যদি মনে করো বাসার এক জায়গায় একটা পাকা কাঁঠাল এনে রাখি দিছো, তুমি দেখবা ঘরের অন্য কোনো জায়গায় তুমি গ্রান্ট পাচ্ছ, পাবে না? তাহলে এই যে গ্রান্টটা পাচ্ছ কেন, কারণ ওখানে ওই যে গ্রামের যে ইটা আছে পত্রটা, যেটা মানে সুগন্ধ তৈরি করতেছে বা সুগন্ধটা, ওখানে ঘনত্বটা বেশি সুগন্ধের, এটা কি করছে আশেপাশে নাইট্রোজেন ওখানে কি করতেছে ছড়িয়ে পড়তেছে, বুঝতে পারছো? তো এটাই হলো মেইন ব্যাপন। আসবে স্যার, হ্যাঁ সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা যদি দেখ, কয়েল লাগাই আমরা কয়েল, হ্যাঁ কয়েল যেখানে কয়েলটা আগুন ধরে সেখানে কি বলতো অনেক ধোঁয়া না, হ্যাঁ তাহলে আমাদের পুরো রুমে ছড়িয়ে যায় কেন? কারণ এখানে যেখানে পরে সেখানে ঘনত্ব বেশি ধোঁয়া হচ্ছে, এটা পুরো রুমে ছড়িয়ে যায়। হ্যাঁ। বদ্ধ রুমে দিয়ে রাখো, দেখবে একটু পরে পুরো রুম একদম ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে গেছে। তাহলে এই যে ছড়িয়ে দেওয়া, আমি চাপ দিছি, বল প্রয়োগ করছি, নিজে নিজে যাচ্ছে, এটাকে বলা হয় ব্যাপন। বুঝতে পারছো আশা করি? তো ব্যাপন সকল ধরনের পদার্থের ক্ষেত্রে ঘটে, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে না, তরলের ক্ষেত্রে ঘটে, কঠিনের ক্ষেত্রেও ঘটে। গ্যাস ছাড়িয়ে দিলে তো গ্যাসও তো চলে যায়। হ্যাঁ, এই জন্য সব পদার্থের ক্ষেত্রে ঘটে। সব থেকে বেশি কার ক্ষেত্রে ঘটবে? গ্যাসের ক্ষেত্রে। সব থেকে ব্যাপন কার ক্ষেত্রে বেশি ঘটে? গ্যাস। তারপর হলো তরল, তারপর হলো কঠিন, খুবই কম। তো ব্যাপনের হার কোন পদার্থের সাথে বেশি? কঠিন মানে গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, বায়ু। এবং তার ফলে আরেকটা ডিপেন্ড করে যে এই যে অণুগুলোর ভর যত কম হবে তত ছড়িয়ে যেতে পারবে না। হ্যাঁ। ভর থাকলে কি হয় আমরা জানি, ভর থাকলে পৃথিবী গ্রাভিটেশন আছে না, হ্যাঁ গ্রাভিটেশন কি করবে? গ্রাভিটি টেনে নিবে, হ্যাঁ অর্থাৎ সরে যেতে পারবে সহজে। এজন্য যার ভর যত বেশি সে তত বেশি, ভর যত কম সে তত বেশি ছড়িয়ে পড়ে। যেমন গ্যাস, এটা আমরা বলতে পারি ভর কম হালকা, এজন্য কিন্তু গ্যাসের ব্যাপন বেশি, হ্যাঁ, তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না। আবার দেখো গ্যাসের মধ্যেও সব গ্যাসের ভর তো এক না, কিছু গ্যাসের কি আছে ভর বেশি, হ্যাঁ আছে কি না? তাহলে যাদের ভর বেশি তারা কম সরবে, যাদের ভর বেশি তারা কম সরবে, যাদের ভর কম তারা বেশি বেশি সরবে। সরবে। তোমাকে দুটো আমি গ্যাস বলি, একটা হাইড্রোজেন গ্যাস, একটা হলো কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসের ভর বেশি? কোন গ্যাসের ভর বেশি? কার্বন ডাইঅক্সাইডের, হাইড্রোজেনের ভর হলো 2, কার্বন ডাই অক্সাইডের ভর এটার ভর কত? এটা তো ভর বের করা জানো না, মানে ভর পারমাণবিক ভর জানো কাকে বলে? পারমাণবিক ভর পড়ছিল না পদার্থের গঠন? পারমাণবিক ভর তো হচ্ছে। পারমাণবিক ভর হলো কি? একটা পরমাণুর প্রোটন এবং নিউক্লিয়াসের ভর আর কি, প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হলো কি পারমাণবিক ভর। হ্যাঁ তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত জানি আমরা? 1 আছে, খালি একটা প্রোটন আছে। আণবিক ভর কত? একটা অণুতে যে কটা পরমাণু আছে সবগুলোর পরমাণুর ভরের যোগফলই হলো কি আণবিক ভর। হ্যাঁ, আণবিক তাহলে এখন কত হবে? 2টা আছে, 1 যোগ 1 2 হলো 2। কার্বনের কত? কার্বনের জানি আমরা কি বলতো, প্রোটন থাকে কয়টা? 6টা, নিউট্রন থাকে 6টা। তাহলে পারমাণবিক ভর কত? 12। এবং অক্সিজেনের 8 আর 16টা। অক্সিজেনের কত? পারমাণবিক ভর কত? 16। 16 কয়টা অক্সিজেন আছে? 2টা। তাহলে কত হবে? 32। 16 16 32 32 30 তাহলে 40। এই যে 44 হলো কত? 44। তাহলে হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। আর হাইড্রোজেন কত? 2। ভর বেশি কার? ভর বেশি হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো বেশি দূর চাইতে। তারপরে এটা ভর বেশি, এর জন্য কি এর ব্যাপন হার কি হবে? এটা বেশি দূর চালাইতে পারবে না। হ্যাঁ, কম হবে। বুঝতে পারছো? একদম ডিপলি কনসেপ্ট দিয়ে দিলাম, বুঝছো? এগুলা তুমি, আমি এক ক্লাসটা আপলোড দিব আজকে, তুমি একটু লিখে নিবেন, মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এগুলা বললাম। আর এখন তোমাকে ওই যে করলে তাহলে দেখে নিলে সময় লাগবে বেশি। দেখো আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। হ্যাঁ এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে, কাঁপতে থাকে, চলমান অবস্থায় থাকে। এটা গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি, তরলের ক্ষেত্রে কম, কঠিন ক্ষেত্রে আরো কম চলনটা, ঠিক আছে? প্রথমে স্যার তরল ও গ্যাসের অণু, দেখো তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন কি হবে? দ্রুত হবে। এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কি হবে? অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব কি হবে? ওই স্থানের সমান হয়। অর্থাৎ মনে করো আমরা তো জানি যে ঘনত্ব যদি একটা জায়গায় সমান থাকে বদ্ধ পাত্রে, তখন আর ব্যাপন হবে না। ব্যাপন কখন হয়? যখন এক জায়গায় ঘনত্ব অনেক বেশি, আশেপাশে ঘনত্ব নাই, তখন এখান থেকে ছড়িয়ে পড়ে, যাতে করে কি হয়? সব জায়গায় সমান হয়, ঠিক আছে? এটা হলো ব্যাপনের ধর্ম, এটা বলছে। তো কাদের ক্ষেত্রে বেশি হয়? কঠিন এবং তরল এবং গ্যাসের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, কঠিনের ক্ষেত্রে খুবই কম। প্রথমে গ্যাস, তারপরে তরল। হ্যাঁ, দেখো ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি করে, যার প্রভাবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে কি বলে? ব্যাপন চাপ বলে। বুঝতে পারছো? ব্যাপন চাপ। তাহলে ব্যাপনকারী অণুগুলো কি করবে? তার ঘনত্বের জন্য এক ধরনের চাপ প্রয়োগ করবে। হ্যাঁ, একে কি বলা হবে? ব্যাপন চাপ। ব্যাপন চাপ বলা হবে। এটা মনে রাখতে হবে,
কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান সমান হয়। এটা তো বুঝতে পারছো নাকি? অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই ব্যাপন বন্ধ হয়ে যায়। যায়। অটোমেটিকলি বন্ধ হয়। আর তো কই যাবে, সব জায়গায় সমান, আর কোন যাবে কোন দিকে? না না ঠিক আছে। মনে করো তোমাদের একটা রুম আছে। মনে করো যে তোমরা সবাই ক্লাসরুম খুলে দিল, তোমরা তো কি করো, সবাই ঢুকতে যাবে না, হ্যাঁ। সবাই যার যার সিটে বসে যাবা, তাই না? তাহলে তোমাদের একটা গতি থাকবে, যখন সব সিট বলো তখন কি আর ভিতরে কে ঢুকবে? তোমরা নাড়াচাড়া করবা? বিষয়টা এরকম, যখন সব জায়গায় সমান পরিসরে বলো তখন আর কি চলাচল হবে না, কারণ গ্যাপ ছিল জন্যই তো ওটা চলে গিয়ে গ্যাপটা পূরণ করলো, তাই না? এটাই। এখন দেখো ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার সাহায্যে সহজে বোঝা যায়। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। ব্যাপনের কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। যেমন ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশে দেখা যায়, যেমন ঘরে সেন্ট বা আতর বা ধূপ জ্বালালে সমস্ত ঘর কি সুবাস ছড়িয়ে পড়ে। এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া বা সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পূর্ণ হয়, কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। ওকে, আবার যদি দেখি আমরা, এই যে যেমন এখানে দেখো তুত যদি বলি আমরা, ঠিক আছে, কঠিন জিনিস, যদি তুতের গ্লাস, তুত যদি আমরা কি একটু করে পানি নিলাম এক গ্লাস, তোর মধ্যে যদি আমরা তুত দেই, ঠিক আছে, তাহলে এটা কি করবে, পুরোটাকে কি করে দিবে, নীল করে দিবে পানিটাকে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, কঠিন জিনিসটা ছড়িয়ে গিয়ে নীল করে দিল, ঠিক আছে। এটা একটা জিনিস। যেমন তো কিছু পরিমাণ কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো, তুতে পানিতে দ্রবীভূত হয়ে সমস্ত পানি কি করবে, তুতের রং ধারণ করবে। কেন এমন হবে ব্যাখ্যা করো। আমাদের ব্যাপনের কারণে হবে। আবার দেখো না, যে আমরা ট্যাং বলি না, ওই যে রোজার সময় আমরা দেই, হলুদ রঙের হয় না, তাহলে দেখো আমরা তো গুঁড়ো দিলাম কঠিন জিনিস, ছড়িয়ে যাও, পুরো পানিটা কি করলো, ব্যাপন প্রক্রিয়ায় মানে হলুদ করে দিল। বুঝতে পারছো? তাহলে এটা এইভাবে ব্যাপন ঘটে আর কি। তাহলে এটা কেন হলো, ব্যাপনের কারণে হলো, কিন্তু বুঝতে পারবা। ওকে, মানে কঠিন জিনিসটা ভেঙে এরকম, হ্যাঁ, অণুগুলো ছড়িয়ে গিয়ে এরকম হলো। ব্যাপনের গুরুত্বটা কি দেখো, জীবের বিভিন্ন শালবৃত্তির কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না, এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। কিসের মাধ্যমে? ব্যাপন দ্বারা সম্ভব হয়। দেখো, জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য, কিসের জন্য? গ্লুকোজ জারণ, অর্থাৎ যে আমাদের জীব দেহে, অত উদ্ভিদ হোক বা প্রাণী হোক, আমাদের চলার জন্য কি দরকার? শক্তিটা কই থেকে পাই? খাবার থেকে। অর্থাৎ এখানে গ্লুকোজ, কি কোষ বলো তো? গ্লুকোজটা কোষে যায়। কিসে যায়? একটা কোষে যায়। কোষে যাওয়ার ফলে সেখানে কি হবে, কোষের মধ্যে বিভিন্ন জায়গা আছে, যেমন সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? এইগুলোতে যায় কি হবে, এই গ্লুকোজটা ভেঙে যায়, গ্লুকোজটা ভেঙে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ভেঙে কি শক্তি তৈরি হয়। এটাকে বলি আমরা শ্বসন বলি। কি বলি? শ্বসন। অর্থাৎ এটা কার উপস্থিতিতে হয় বলো তো? অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে অক্সিজেন উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে কি তৈরি করে? এটিপি। কি তৈরি করে? এটিপি, তাপ। হ্যাঁ, এটিপি বা এটা এক ধরনের শক্তি, তাপ বলতে পারো। এটা কিন্তু তৈরি করে, এটা দিয়ে শরীর চলে। এটাকে এনার্জি কয়েন বলা হয়। এটিপি কি বলা হয়? এনার্জি, মানে এনার্জি কয়েন বলা হয়। এটিপির জন্যই তো আমাদের শক্তি দেখি, হ্যাঁ, আমাদের শরীর চলে আর কি, এটিপি দিয়ে চলে। বুঝতে পারছো? শক্তিটা এটিপি হিসেবে পাই আমরা। বুঝতে পারছো? তাহলে এটা কোথা থেকে পাই? গ্লুকোজ থেকে। কিভাবে পাই? অক্সিজেনের উপস্থিতিতে হয় আর কি বিক্রিয়াটা। এই জন্য বলছে যে, কি বলছে এখানে বলো তো, যে এই যে গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, তাই না? দেখো, ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। তাহলে ওই যে কোষে যে অক্সিজেন যে লাগে খাদ্যকে জারিত করে শক্তি তৈরি করতে, এটা তাহলে এই কোষে অক্সিজেন কিভাবে প্রবেশ করে? ব্যাপনের কারণে। তারপর এই যে বাকিটা আমাদের রক্তের মধ্যে মানে কি হয় বলতো, রক্তর মধ্যে দিয়ে তো অক্সিজেনটা বাহিত হয়, তাই না? তো মনে করো পাশে এখানে একটা কোষ আছে, কোষের মধ্যে মনে করো অক্সিজেনের পরিমাণটা কম, এই জন্য এখানে বেশি, তো ব্যাপন পরীক্ষার ভেতরে ঢুকে যাবে। বুঝতে পারছো? আবার যখন আমাদের খাদ্য ভেঙে এটিপি তৈরি করলো, আর সাথে তো কি তৈরি করে বলো তো? কার্বন ডাই অক্সাইড। কি তৈরি করে?
তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হচ্ছে, তার মানে যেখানে তৈরি হয় সেখানে কি ঘনত্ব বেশি থাকবে না কম থাকবে? সেখানে ঘনত্ব বেশি থাকবে। তাহলে এখান থেকে আবার ঘনত্ব বেশি থাকার কারণে এটা আমাদের বেরিয়ে রক্ত কম আসবে। থাকার জন্য এখান থেকে এখানে বেরিয়ে আসে, হ্যাঁ। এখান থেকে বাহিত চলে যায়। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু আসলে প্রবাহটা হয়ে থাকে। তো এটা কি কিসের মাধ্যমে হচ্ছে? ব্যাপনের মাধ্যমে। হ্যাঁ। ওকে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। বের করে দেয়। তাহলে উদ্ভিদ দেহে উদ্ভিদ তো মনে করো মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, এই পুরো পানি কিন্তু তার দেহে প্রয়োজন হয় না। তো এই যে অতিরিক্ত পানিটা বের করে দেয় প্রস্বেদনের মাধ্যমে বের করে দেয়। ও। যে প্রক্রিয়ার নাম, সেটার নাম কি বলতো? হ্যাঁ, যে প্রক্রিয়া প্রস্বেদনের মাধ্যমে বের করে দেয়, এটা হলো ব্যাপন প্রক্রিয়া ঘটে। মেনলি আমরা ডাইরেক্ট বলি যে উদ্ভিদের দেহের অতিরিক্ত পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে বের করে দেওয়াকে প্রস্বেদন বলি। কথা হলো পানিটা বের করে গেল, বের করে তো পাতার ওই পত্ররন্ধ্রের মধ্যে থাকতো, হ্যাঁ। তাই না? কিন্তু ওখান থেকে ছড়িয়ে যাচ্ছে, এটা কোন প্রক্রিয়া বলতো? এটাই ব্যাপন। দেখো প্রাণীদের শ্বসনের সময়, কি সময়? শ্বসন। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, যেটা তোমাকে একটু আগে দেখাইলাম, বললাম, হ্যাঁ। এবং রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ার সম্পূর্ণ হয় আর কি। এর গুরুত্ব তো আসতে পারে 2 বার পর্যন্ত। তাহলে লসিকা বলতে বোঝো? লসিকা মানে কি? লসিকা নারী। লসিকা নালী জানো? হ্যাঁ, যেখানে লসিকা, তাহলে লসিকা যে নালীর মাধ্যমে হয় তো নলিকা। স্নেহ পদার্থ হয়। হ্যাঁ, ওটা তো আছে। তো মেলে লসিকা এটা হলো কি, যে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মেনলি এটা বহন। মেনলি কি লসিকা বলতে এটা আলাদা একটা নালী, আমাদের টিস্যু ফ্লুইড আছে না, টিস্যুর মধ্যে একটা রস আছে, হ্যাঁ। অর্থাৎ কোষগুলোর মাঝে মাঝে কি থাকে, এক ধরনের রস। রস থাকে, এদেরকে টিস্যু রস বলা হয়। ঠিক আছে? এইগুলা রসগুলা একটা নালীর মধ্যে দিয়ে বাহিত হয়, যেগুলো রক্তর মধ্যে অনেকটাই, তবে রক্তকণিকা নাই। তো এইগুলাকে কি বলা হয়? এগুলো আবার আমাদের এক ধরনের নালীর মাধ্যমে দিয়ে প্রবাহিত হয়, তাদেরকে বলা হয় লসিকা নালী। আর এইগুলাকে কি বলা হয়? লসিকা বলা হয়। হ্যাঁ। ঠিক আছে? এর মধ্যেও খাদ্যের উপাদানও পরিবাহিত হতে পারে, এবং এর মধ্যে দিয়ে মনে করো যেমন রক্তের পরিবর্তিত একটা উপাদান, ওটা ম্যাক্রোফেজ বলে, বলবো না, তাই কঠিন জিনিস। তো এগুলো বিভিন্ন কিছু প্রবাহিত হয়। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এগুলো বুঝলাম। এখন হলো অভিস্রবণ। তো ব্যাপন সম্পর্কে আমরা জানলাম, ব্যাপনের গুরুত্ব জানলাম, তাই না? হ্যাঁ। এখন অভিস্রবণ সম্পর্কে একটু জানবো। তো অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা দরকার, তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। আমি তোমাকে আগে বুঝাই দিই, তারপরে আমি বই একটু রিডিং দিই। তো অভিস্রবণটা কি আগে বুঝতে হবে। অভিস্রবণ ব্যাপনের মধ্যে একটা জিনিস, তবে একটু পার্থক্য আছে। কেমন? মনে করো দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ। কি দ্রবণ? দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ। দুইটি ভিন্ন ঘনমাত্রার দ্রবণ। দুইটি ভিন্ন ঘনমাত্রার দ্রবণ একটা পর্দা দ্বারা পৃথক করা আছে। এটা কি বলে? একটা পর্দা দ্বারা পৃথক। পর্দা দ্বারা পৃথক করা আছে। ওকে। তাহলে এই পাশে কি একটা, এটা একটা পাত্রই ছিল মনে করো এরকম। হ্যাঁ। কিন্তু এর মধ্যে একটা কি আছে বলো তো? পর্দা আছে, এটা সেপারেট করা আছে, তাই না? হ্যাঁ। দুইটা। এবং আমি বলতেছি আরো যে এখানে যে দুই পাশে কি আছে বলতো? আমাদের এখানে কিছু তরল আছে, তাই না? হ্যাঁ। দ্রবণ আছে দুই পাশে, তাই না? আছে দুই পাশে দ্রবণ আছে, বাট এক পাশে কম এক পাশে বেশি। সরি, এটা ভুল হলো। আছে। এখন কথা হলো এক পাশে হলো এ অবধি আছে, মনে কর সমানই আছে, মনে কর দুই পাশে সমানই কি আছে বলতো? তরল দ্রবণ। হ্যাঁ। ওকে। বাট এই যে পর্দাটা আছে না, হ্যাঁ। এই পর্দাটা হলো একটা বৈষম্যভেদ্য পর্দা। কি পর্দা? বৈষম্যভেদী। বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা বলতে কি বোঝায়? মানে যেটা ভিতর দিয়ে কোনো কিছু যাতায়াত করতে পারবে না। বৈষম্য মানে কি? বৈষম্য যে আমরা ধুলাই কেন হলো বলো তো? বৈষম্য নিরসনে না কোঠা ছিল, মানে কাউকে দেব কাউকে দেব না, এটাই বৈষম্য। ঠিক আছে? দুই চোখে দেখা। তাহলে এটা এমন একটা পর্দা, যে পর্দা দিয়ে
কিছু মানে কি করতে পারে, পাস করতে পারে, আবার কিছু পাস করতে পারে না। কিছু এ পাশ থেকে ওই পাশে যেতে পারে, আবার কিছু যেতে পারে না। কারা যেতে পারবে? মেনলি দ্রাবক যেটা পানি, হ্যাঁ মনে কর পানি যাইতে দিচ্ছে কিন্তু অন্য পদার্থগুলোকে যেতে দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ এটা হলো কি বলতো, এটা বৈষম্যবেদ্য পর্দা। পর্দা। তো মনে করো এরকম এই যে দুই পাশে দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ, কি ঘনমাত্রার দ্রবণ? ভিন্ন ঘনমাত্রা, একটা পানির চিনি। না, দুইটাতে চিনির দ্রবণ, তবে একটাতে ঘনমাত্রা বেশি, একটাতে কম। মনে করো এখানে দিচ্ছ 2 চামচ, এখানে দিচ্ছ কয় চামচ? 1 চামচ। তাহলে ভিন্ন ঘনমাত্রা হলো না? হ্যাঁ আচ্ছা, যদি একই সমান দ্রবণ নেই তাহলে কি হবে, যে এখানে এই যে তরল পদার্থটা হ্যাঁ তার কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রার দিকে যাবে। কই যাবে? বেশি ঘনমাত্রা দিয়ে। হ্যাঁ, তাহলে বেশি এই- থেকে আকর্ষণ করবে। এইদিকে পানিটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দুইটার ঘনমাত্রা কি হয়? সমান না। সেম হয়। বুঝতে পারছো? এখানে কিন্তু চিনি যাবে না, চিনি কিন্তু এর জায়গায় থাকবে, শুধু খালি কি যাবে? পানি। পানিটা যাবে। গিয়ে দেখো এক পর্যায়ে পানি গিয়ে কি হবে? ঘনমাত্রা সমান হবে না? হ্যাঁ। মনে করো যে 1 গ্লাস আমি পানি নিছি, মানে আমি চিনি নিছি, একটুখানি চিনি নিছি, হ্যাঁ আমি একটু পানি দিয়ে পূরণ করলাম, এটুকু পানি নিছি। এখন যেখানে যতটুকু মিষ্টি লাগবে, আমি যদি পানিটা আরো বাড়াই দিই, মিষ্টি কমবে না বাড়বে? মিষ্টি কমবে। আরো বাড়াই দিলে কমবে তো। তার মানে ঘনমাত্রা কমতেছে না? হ্যাঁ। তাহলে পানি গেলে ঘনমাত্রা কমে, তাই না? হ্যাঁ ওকে, তাহলে ঠিক এমনটাই যে এখানে মিষ্টি বেশি ছিল না, চিনি বেশি, হ্যাঁ এখানে কম ছিল না? হ্যাঁ। এখন পানি যদি এখানে কমে আর এখানে বাড়ে, তাহলে এটা ঘনমাত্রা যেতে পারবে না, আর এটা কমবে না? হ্যাঁ তাহলে এক পর্যায়ে কি হবে? সমান হবে কিনা? সমান সমান। তখন আর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তখন আর বন্ধ হয়ে যাবে, তখন আর পানি যাতে চলবে না। তখন কি হবে? মনে করো অবশ্যই দেখো একটা সুন্দরভাবে কি হবে, এই পাশে কিন্তু কি হবে, পানির স্তরটা নিচে নেমে আসবে না? হ্যাঁ পানির স্তরটা মনে করো, ওই হ্যাঁ, পাশে পড়ে যাবে। এদিকে নিচে নেমে আসবে, এদিকে উপর দিকে ঘুরে যাবে, তাই না? হ্যাঁ এবং আমাদের এই যে পানির চলনটাকে স্টপ হয়ে যাবে। তাহলে এই যে পানির যে চলন, একটা পানির নিম্ন ঘনমাত্রার স্থান থেকে উচ্চ ঘনমাত্রার দিকে যে একটা চলন, ধাবিত হওয়ার পরে এটাকে বলা হয় অবিস্মরণ বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে আসতেছে, তাহলে দুইটি ভিন্ন ঘনমাত্রার দ্রবণ যদি একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক করে দেওয়া থাকে, তাহলে দ্রাবক পদার্থ তার কম ঘনমাত্রার স্থান থেকে বেশি ঘনমাত্রার স্থানের দিকে ধাপিত হওয়ার প্রক্রিয়াকে অবিস্মরণ বলে। মনে থাকবে? তাহলে এটা হলো আমাদের সংজ্ঞা। যে এই সংজ্ঞা না তাহলে আমি তোমার লিখে দেবো। তাহলে দেখো এখন এই যে এটা কি পর্দা ব্যবহার করছিলাম বলতো? বৈষম্য ভিত্তিক। তো এখানে আমাদের কি ধরনের পর্দা আছে সেটা সম্পর্কে একটু বলছে। দেখো, পর্দাকে সাধারণত 3 ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। হ্যাঁ, একটা হলো অভেদ্য পর্দা, যেটা কোনো কিছু যেতে পারে না। হ্যাঁ। আর একটা কি বলো? ভেদ্য পর্দা, যেটা সব কিছু যেতে পারে। আর অর্ধভেদ্য, যেটা অর্ধেক যেতে পারবে, অর্ধেক যেতে পারবে। বৈষম্য ভেদ্য। হ্যাঁ, বৈষম্য। অভেদ্য বলতে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক দ্রব্য উভয় প্রকার। হ্যাঁ। একটা দ্রবণে কি কি থাকে বলো তো? দ্রবণ মানে কি? দ্রব্য এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে কি বলা হয়? দ্রবণ বলা হয়। দ্রবণ। দ্রাবক আর দ্রবের মিশ্রণকে। হ্যাঁ, তাহলে হলো কি? দ্রাবক ও দ্রবের শুধু মিশ্রণ না, সমসত্ব মিশ্রণকে সমসত্ব মানে সমান মিশ্রণ না, মিশ্রণকে কি বলা হয়? দ্রবণ বলা হয়। এটা সুন্দর বলা হয়। মানে দ্রবণ এমন একটা জিনিস যেখানে মানে মিক্সার হওয়ার পরে তুমি একটা থেকে আরেকটা আলাদা করতে পারবা না। যেমন পানির মধ্যে চিনি যদি মিশিয়ে দাও, চিনি মিশিয়ে দাও বা লবণ মিশিয়ে দাও, ওটা খুঁজে পাওয়া যায়? দেখা যায়? আণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। তাহলে এটাকে বলা হয় মিশ্র, আমাদের দ্রবণ বলা হয়। আর মনে করো তুমি ঝালমুড়ি খাইতেছো, তাই না? ঝালমুড়িতে কি দাও তুমি? মুড়ি দিচ্ছ, চানাচুর দিচ্ছ, সব কিছু তো আবার খুঁজে করে বের করা যায় কিনা? এটাও কিন্তু দ্রব্য, মানে তাহলে এটা কিন্তু আমাদের কি হবে না বলতো? দ্রবণ হবে না, শুধু মিশ্রণ হবে। আবার যদি তুমি মনে করো যে পানির মধ্যে বালু দিছো, হ্যাঁ, বালু কি ওটাকে মিশে যাবে? মানে কালার চেঞ্জ হয়ে যাবে তো পানির। বালু দিছো, বালু মাটি না, বালু দিছো, মিশবে না তুমি। এটা কিন্তু বালু কিন্তু তলানি জমবে এবং মিশবে না কিন্তু। তাহলে এটা কি দ্রবণ হবে না? তাহলে এটা বলছে। তাহলে একটা দ্রবণে কি থাকে? একটা দ্রব থাকে এবং একটা দ্রাবক থাকে। হ্যাঁ, যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে কি বলা হয়? দ্রাবক। যেমন পানি। আর যেটা কম পরিমাণ থাকে সেটা কি বলি আমরা? দ্রব্য বলি। ঠিক আছে। এখন বললো যে অভেদ্য পর্দা এমন একটা পর্দা যার মধ্যে কেউ যেতে পারবে না, দ্রাবকও পারবে না, দ্রব্য পারবে না। ওকে, যেমন কি উদাহরণ কি? পলিথিনের কাগজ থেকে অনেক কিছু বের করে যেতে পারে না। শরবত যদি পলিথিনের প্যাকেটে নাও, ও থাকে ওর মধ্যে, বেরোয় যাবে না তো। আবার কিউটিনযুক্ত কোষ প্রাচীর, কি বলতো? কিউটিনযুক্ত কোষ প্রাচীর, উদাহরণগুলো মনে রাখতে হবে। আরেকটা কি? ভেদ্য পর্দা।
হ্যাঁ তার মানে এখানে দ্রব দ্রাবক সবাই কি করতে পারবে, সহজে চলাচল করতে পারবে, যেমন কোষ প্রাচীর, নর্মাল কোষ প্রাচীর। তবে কিউটিন থাকলে সেক্ষেত্রে আমাদের যেতে পারবে না। ওকে, বুঝতে পারছো? পরটা কি বললাম, অর্ধভেদ্য পর্দা। কি ভেদ্য পর্দা? অর্ধভেদ্য। তার মানে কাউকে যেতে দেবে, কাউকে যেতে দিবে না। দেখো মানে শুধু দ্রাবক যেতে পারবে। যে পর্দা দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব্য অণু চলাচল করতে পারে, তাই কি বলা হবে অর্ধভেদ্য পর্দা। তো এইগুলো কিন্তু সংজ্ঞা হিসাবে আসতে পারে ক নম্বরে, বুঝতে পারো? যেমন কোষ পর্দা, ডিমের খোলস, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা, জীবন্ত জীব জন্তুর পিত্তথলি পর্দা, এইগুলো উদাহরণ একটু দেখে নিবে, বুঝতে পারবে একটু উদাহরণগুলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এগুলা একটু কিছু উদাহরণ দিচ্ছে আর কি, যে কেমনে কি ঘটে। তো আমি তোমাকে এইটুকু রিডিং দিলাম না, আমি তোমাকে একটু বলে দিই। দেখো এটা আমরা যদি দেখি, কিসমিস, শুকনা কিসমিস, শুকনা কিসমিসকে যদি আমরা মনে করো, আমরা তো মনে করো জানি যে আমাদের পায়েসে দেই, বিভিন্ন ধরনের কিছু দেই না, খাবার দেয় না, কিসমিস দেয় না। কিসমিস তো দেখছো নাকি? কি থেকে তৈরি করা হয়? আঙ্গুর থেকে। আঙ্গুরকে শুকায় কিসমিস বানানো হয়, ঠিক আছে? তো কিসমিসের ভেতরে কি থাকে না বলো তো? কোনো পানি থাকে? পানি থাকে না। তো কিসমিসের বাইরে রাখে দিলে কিসমিসের বাইরে এক ধরনের পর্দা থাকে না? এটা হচ্ছে কোষ পর্দা না? আচ্ছা, এই যে পর্দাটা থাকে, তো এটা এক ধরনের বৈষম্যবেদ্য পর্দা, শুধুমাত্র দ্রাবককে ছেড়ে দিবে, ঠিক আছে? দ্রব্য ছেড়ে দিবে না। তো কিসমিসের ভেতরে কি থাকে? চিনি থাকে না? মিষ্টি যেহেতু লাগে, চিনি তো অবশ্যই আছে না? আছে, বিভিন্ন ধরনের আছে। তখন কথা হলো, তুমি যখন এটা কোনো খাবারে দিলা, কই দিবা? খাবারে, সেখানে পানি দাও না। তো কিসমিসের কি বলতো, এটা বৈষম্যের ভেতরে ওই চিনির বা ওই উপাদানগুলোর ঘনমাত্রা বেশি না? অনেক বেশি বেশি। তো এখানে বাইরে কিন্তু ওই চিনির ঘনমাত্রা কম মনে করো, তাহলে কি করবে? পানি কি করবে? ভেতরে পানি নাই, একদম ঘনমাত্রা বেশি, পানিটা কি করবে? ভেতরে গিয়ে প্রবেশ করবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না কি হয়, ঘনমাত্রা সমান হয়। এখন দেখবো চুপসানো কিসমিস আমরা দিলাম খাবারে, এটা ফুলে একদম বলের মতো হয়ে যায় না? তাহলে এটা কেন হয়? ওই যে অবিশ্রবণ পদ্ধতিতে পানি ভেতরে প্রবেশ করার কারণে ফুলে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে কিসমিস কেন ফুলে ওঠে? অবিশ্রবণের কারণে। তাহলে এটা পড়বা কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আবার এই শুকনা কিসমিস মানে পানি দেওয়া কিসমিস যদি তুমি আবার লবণের মধ্যে, মানে আবার কি লবণ বা চিনির মধ্যে রাখো, শুধু চিনি, দেখবা ওটা চুপসে যাবে, পানি ভেতরে থেকে বাইরে চলে আসবে। কারণ এখানে বাইরে আবার চিনি ঘনমাত্রা বেশি, ভেতরে কম, তখন কি করবে? ভেতর থেকে পানিগুলো বাইরে চলে আসবে, ঠিক আছে? একটা জিনিস বলি, তুমি দেখছো না মাছ মেরিনেট করা বোঝো? বাসা দেখছো মাছ এমনি রেখে দিলে, ফ্রিজে না রাখলে লবণ মাখায় রাখে দেয়, দেখছো কখনো? রাখে দেয় তো, লবণ মাখিয়ে দিলে, বা প্রিজারভেশন করার জন্য লবণ মাখা যায় প্রাকৃতিক পদ্ধতি। আগে যখন ফ্রি ছিল না, লবণ হলুদ দিয়ে রাখতো, হলুদ দিলে যেমন ফাঙ্গাস হয় না, লবণ দেয় কেন? যাতে করে ভেতরে পানি না থাকে, ঠিক আছে, পচে না যায়, অনেকক্ষণ পর্যন্ত থাকে, ঠিক থাকে। কেন? তুমি যখন লবণ দিয়ে মাখাই দিবা, তখন এই লবণের ঘনমাত্রা বাইরে বেশি না? তখন কি করবে? এই লবণ কি করবে? ভেতর থেকে পানি টেনে নেয়, ভেতর থেকে পানি ঘনত্ব বেশি টেনে নেবে, এর জন্য ভেতরে কি থাকবে না? পানি থাকবে না, শুকিয়ে যাবে। এই সমুদ্রে তো যদি তো কখনো যাও, কক্সবাজার, অনেকক্ষণ গোসল করার পরে দেখবা তোমার হাত পোড়াচ্ছে, ব্যথা হচ্ছে, মানে ব্যথা বলতে পোড়াচ্ছে, তোমার অনেক জায়গায় দেখবা ফেটে যাবে ত্বক, স্কিন জ্বালা পড়া শুরু করবে। কারণ এখানে তোমার অনেকক্ষণ থাকলে তোমার শরীর থেকে কি করে বলো তো? পানি টেনে নেয় শরীর থেকে। তার কারণ লবণের, মানে সমুদ্রের পানিতে লবণাক্ততা অনেক বেশি, লবণাক্ততা অনেক বেশি, ঘনত্ব তোমার দেহে যে লবণের ঘনত্ব আছে তার থেকে অনেক বেশি, যার কারণে দেহের থেকে পানিগুলো টেনে নেবে, কম ঘনত্ব থেকে ওটা বেশি ঘনত্ব টেনে নেবে, বুঝছি, বুঝতে পারছো? এখানে এই ঘটনাগুলো ঘটে আর কি। তাহলে এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে? আমি রিডিং দিলাম না, সব কথা বলা শেষ, ঠিক আছে? ওকে। এখন কথা হলো অবিশ্রবণের গুরুত্বটা কি তাহলে, তাই না? অবিশ্রবণ কেন দরকার? দেখো, জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করে, বুঝতে পারছো? তাহলে প্লাজমা মেমব্রেন কি? প্লাজমা লেমা অর্ধপর্দা হিসাবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমে প্রবেশ করে। আমরা জানি মূলের মাধ্যমে কি পানি নেয় না? তো পানিটা নেয় কিভাবে বলো তো? তার ওখানে দেখো এই পরীক্ষার মাধ্যমেই নেয়, অভিস্রবণ পরীক্ষার মাধ্যমে। কোষের ভেতরে বিভিন্ন ধরনের উপাদানে ঘনত্ব বেশি থাকে, এই জন্য বাইরে থেকে পানি টেনে নেয়। এবং কোষস্থিত পানি খনিজ লবণকে
খনিজ লবণকে দ্রবীভূত করে কোষরসে পরিণত হয়। বুঝতে পারছো? কোষরস মানে কি? পানি প্লাস খনিজ লবণ, তাই না? হ্যাঁ, এগুলো হয় আর কি। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের গুরুত্ব বা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? হ্যাঁ, এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের কোষের রস স্ফীতি ঘটে, মানে কি প্রয়োজনীয় রসে নিতে পারে, নিয়ে ফুলে পড়তে পারে। এটি কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। কারণ পানি যদি না থাকে কোষে, সতেজ থাকবে না, মরে যাবে। এবং ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সহায়তা করে। হ্যাঁ, তাছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য কি হয় বলতো? শোষিত হয়ে থাকে। বুঝতে পারছো? এটা একটু মনে রাখতে হবে। পানি শোষিত হয়, পানির সাথে কি হয়? খাদ্যগুলো অভিস্রবণের গুরুত্ব চলে যায় আর কি। এখন অভিস্রবণের পরীক্ষা যদি দেখো, এভাবে কিছু পরীক্ষা আছে, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? হ্যাঁ, আমি এগুলো বলবো না, তুমি একটু দেখে নিবা। ওকে, এখন দেখো উদ্ভিদের পানি এবং খনিজ লবণের শ্বসন। উদ্ভিদের পানি ও খনিজ লবণের শোষণ। তাহলে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করতেছে, খনিজ লবণ শোষণ করতেছে এবং এটার কাজ কি, সেগুলো আমরা এখন একটু দেখব। তাহলে উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি। তো মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণত শোষণ বলা যেতে পারে। শোষণ কাকে বলে? হ্যাঁ, না এই শোষণ হবে না, এখানে সন্দেহ হবে না, ওটা দিবে না, পরীক্ষা আসবে না। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, তাই না? হ্যাঁ, এবং পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহের মাধ্যমে কি করে? পানি শোষণ করে থাকে। স্থলজ উদ্ভিদগুলোর মূল রোম মাটির সূক্ষ্মকণার ফাঁকে ফাঁকে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেটে নেয়। বললাম একটু আগে যে মূলের কি থাকে? মূল রোম থাকে, ছোট ছোট রোম থাকে, চুলের মতো, যেটা সূক্ষ্ম। এগুলো কি থাকবে? যে মাটির কণা আছে না, এর ফাঁকে ফাঁকে ঢোকানো থাকে, ঠিক আছে? এখান থেকে যে পানিগুলো আছে এগুলো কৈশিক পানি বলা হয়। এগুলো কি করে? টেনে নেয়, ঠিক আছে? ওকে, এই দেখো একটা মূল ছিল, মূলের গায়ে ছোট ছোট এই যে এরকম দেখা আছে, এগুলো কি বলতো? মূল রোম বলি। মূল রোম এগুলো। বুঝতে পারছো? মূল রোমের ফাঁকে ফাঁকে যেগুলো পানি দিল কৈশিক পানি। এটা বলি মূল রোমের কোষ বিভাজনকারী, মানে কোষ সৃষ্টিকারী অঞ্চল। এটা হলো কি? বিভাজনক্ষম, দ্রুত বিভাজন হয়, লম্বা হয়, বুঝছো? অঞ্চল, এটা বলি কোষের অঞ্চল, মূলত্র, অর্থাৎ মূলের বিভিন্ন অঞ্চল এটা, ঠিক আছে? হ্যাঁ, মূলরোম অঞ্চল, এগুলো মূলরোম। আর কোষ সৃষ্টিকারী অঞ্চল মূলত্র বলা হয় এটাকে। আর এই যে মূল রোম অঞ্চল, এটাকে কি এটা না, এটা বোঝাইছে যে এই যে একটা এই যে মূলরোম বলতেছি না, তো এই যে মূলরোমটা আসলে কিভাবে থাকে, এই দেখো এখানে মাটি না, মাটির কণাগুলোর মাঝে মাঝে ঢুকেছে না মূলরোম, এটা বলছি। ফাঁকা স্থান, মাটির কণা এগুলা, এবং কণার মাঝে যে পানি থাকে তার কি বলা হয়? কৈশিক পানি, এগুলো বলছি। শেখরের কথা বলছে গাছে। হ্যাঁ, ঢুকছে এগুলা ভেতর দিয়ে, বুঝছো? মূলরোমগুলো। ওকে, চিত্রটা করা লাগবে নাকি স্যার? এটা একটু লাগবে, এই যেটা একটু লাগবে, বুঝছো? মূলরোমের চিত্র এটা একটু দেখে দেখলাম। দেখো তাহলে মূলরোমের প্রাচীর কি বলতো? ভেদ্য মূলরোমের প্রাচীর ভেদ্য। তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়া পানি শোষণ করে। তো মূলরোমের প্রাচীর ভেদ্য এবং ইমবাইবেশন প্রক্রিয়া কি করে? পানি শোষণ করে। ইমবাইবেশন প্রক্রিয়াটা জানতে হবে। হ্যাঁ, যাই আছে কি যাই। এখন হলো এই যে ইমবাইবেশনটা আগে দেখিনি, তাহলে ইমবাইবেশনটা কি? এই যে এখানে নিচে আছে, তাহলে এটা পরেই পড়ি না? হ্যাঁ, তাহলে দেখো মূলরোমের প্রাচীর খুবই ভেদ্য এবং ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। এবং কোষ প্রাচীর নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। কি আসে বলতো? প্লাজমা নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। এবং মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের ঘনত্ব কি কম থাকায় পানি কোষের মধ্যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। বুঝতে পারছো? তার কারণ মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় পার্শ্ববর্তী যে মনে করো ঘনত্বগুলো আছে সেখানে ঘনত্বটা কম। মানে বিষয়টা হলো, তো আমি তোমাকে আরো বলি যে প্রথমে তো মনে করো ইমবাইবেশন প্রক্রিয়া কি করলো? এখানে মূলরোমে প্রবেশ করলো কি? পানি প্রবেশ করলে এই মূলরোমের কোষগুলোতে কি পানি ঘনত্ব বেড়ে যাবে না? হ্যাঁ, যাবে তো। পানি ঘনত্ব মানে মোটামুটি সবকিছু ঘনত্ব বেড়ে যাবে কিনা? আয়নের ঘনত্ব, পানি ঢুকলে তো মানে মোটামুটি সব ধরনের মানে আমাদের পানির পরিমাণ তো কি এখানে বলো তো? এখানে বেশি না? হ্যাঁ, ওকে। এখন দেখো
উল্টা করে বুঝাইছি আর কি, আমি সুন্দর করে বুঝাই, ঠিক আছে? মনে করো যে এখানে তাহলে পানিটা প্রবেশ করলো, হ্যাঁ মনে করো পানিটা প্রবেশ করলো, তাহলে এখানে কি হলো বলো তো? একটা একটা কোষের মধ্যে যে বিভিন্ন উপাদান থাকে তার মধ্যে পানি গেল, ঘনত্বটা কমলে না বাড়লো? কমে গেল না? কমে গেল, হ্যাঁ। তার উপরের একটা কোষটা আছে, সেখানে কি বলো তাহলে ঘনত্ব কম না বেশি? কমছে, ঘনত্ব বেশি হয়েছে না? হ্যাঁ এখানে তো পানি নাই, তখন কি করবে? এই পানিটা টেনে এখানে যাবে না? হ্যাঁ যাবে তো, আবার এখানে ঘনত্ব কমে গেল না? হ্যাঁ পরে পাশাপাশি কোষে কি ঘনত্ব বেশি না? তাহলে এখানে ঢুকবে না, এভাবে উপর দিকে পানিটা উঠতে থাকে, বুঝতে পারছো? ও ক্লিয়ার? তা এইভাবে কিন্তু পানিগুলা উপর দিকে, এখানে কিন্তু দেখো একই সাথে এটা একটা অভিস্রবণ প্রক্রিয়া ঘটে, আবার একই সাথে কি ব্যাপন ব্যাপন প্রক্রিয়া প্রক্রিয়া একটা ঘটে। ব্যাপার আছে, তাই না? এটা মূলত অবিশ্রবণ প্রক্রিয়ায় বেশি ঘটে। তারপর এখানে এই যে ছড়িয়ে পড়াটা এক ধরনের ব্যাপন, বেশি ঘনত্বের স্থান থেকে পানিও তো একটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো এটাও ঘটে, তাহলে এটা ব্যাপনও ঘটে, তাহলে এই সব কিছু সংশ্লেষণের মাধ্যমে ঘটনাগুলো ঘটে। এখানে শুধু যেটা বলছে ব্যাপনের মতো করে বলছে আর কি, ঠিক আছে? ও বুঝতে পারছো? তাহলে এভাবে কিন্তু পানিটা কি করবে, আমাদের পর্যায়ক্রমে প্রবেশ করবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তো এগুলো বলছে আর কি। তো এইভাবে পানি যাইতে যাইতে একসময় কোথায় যাবে বলো তো? জাইলেম বাহিকায় প্রবেশ করবে। কোথায়? যাই যাই জাইলেম। ভাই, তাহলে এই যে জাইলেম বোঝো, না। উদ্ভিদের দুই ধরনের পরিবহন কলা আছে, একটু আগে একটু আছে। কয় ধরনের পরিবহন কলা? দুই দুই ধরনের। একটা হলো জাইলেম, আর একটা কি বলতো? ফ্লোয়েম। এই কিসের মধ্যে? চিত্রটা কি স্যার আঁকতে হবে? এটা ভাবে লাগবে না মনে হয়। দেখো জাইলেম, দেখি একটু, জাইলেম এবং ফ্লোয়েম লাগবে না, জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম কি, যে উদ্ভিদের যে পানি, হ্যাঁ। খনিজ লবণ, এগুলো মনে করো, এই যে মনে করো উদ্ভিদের মূল থেকে এই কাণ্ড পাতায় পৌঁছানোর যে দায়িত্ব, সেটা যে মানে যে যার মধ্যে দিয়ে যায়, যে পরিবারের মধ্যে দিয়ে, ওকে কি বলা হয়? জাইলেম। আর পাতায় যে মনে করো একটা উদ্ভিদ, এই যে কোথায় ছিল উদ্ভিদটা, এই যে উদ্ভিদের, তাহলে এই উদ্ভিদের মনে করো যার মধ্যে দিয়ে গেল উপর দিকে, সেটাকে কি বলা হবে? জাইলম। তাহলে এই যে পানিগুলা, খনিজ লবণগুলা গেল পাতায়, গেল পাতায় গিয়ে কি করবে? পানির সাহায্যে খাদ্য তৈরি হবে না? হ্যাঁ উদ্ভিদে খাদ্য তৈরি করে, এটা কি করে বলতো? সারা দিয়ে পৌঁছে দিতে হবে না? পৌঁছে দিতে যে যার মাধ্যমে যায় তার নাম কি বলতো? ফ্লোয়েম। জাইলম ফ্লোয়েম। এই দুইটা টিস্যু, বই দেওয়া জাইলেম ফ্লোয়েম, এই অর্ধে নেয়, অন্য অর্ধে আছে আচ্ছা, এই যাওয়াটাকে কি বলে? জাইলেম। যে পরিবারের মধ্যে যায় তার নাম জাইলেম, আর যেটার মধ্যে আসে তার নাম হলো কি? ফ্লোয়েম। ফ্লোয়েম বাহিকা। ঠিক আছে, ওকে। তাহলে এখন এখানে বিষয়টা যেটা হলো, হ্যাঁ সেখানে এই যে মনে কর মাটি থেকে পানিটা কি হলো, মাটির কণা থেকে এই যে কৈশিক পানি ছিল, এগুলো মূল রুমে প্রবেশ করলো, তাই না? হ্যাঁ মূল রুমে প্রবেশ করলো, করার পরে কি হলো আমাদের এখানে? এই যে মূলের একটা ত্বক আছে না, এটা মূল ত্বক, মূল ত্বক থেকে তো মূল রুম তৈরি হয় না? একটা এরকম কি ছিল, এই যে দেখো এখানে দেখো, আমাদের একটা কি ছিল, এটা হলো কি মূল ত্বক নাই যে? হ্যাঁ মূল ত্বক থেকে কি তৈরি হয়েছে বলো তো? মূল রুম। বললাম। তো ওকে, তাহলে এই যে মূল রুম থেকে পানিটা ভেতরে ঢুকে কোথায় যাবে? মূল ত্বক ভেদ করে কোথায় যাবে? মূলে যাবে না? ভুলে যাবে, হ্যাঁ। ওকে, এটাই দেখাইছে এখানে। তো এই যে মূল ত্বক ভেদ করে কোথায় আসলো? মূলে আসলো। হ্যাঁ। মূলে বিভিন্ন ধরনের এরকম কোষ থাকবে না? হ্যাঁ আছে তো। আচ্ছা, কোষগুলা তো মেনলি গঠনটা তো এরকম, মনে কর মূলের যদি আমরা গঠন দেখি, মূলের ভেতরে একটা এরকম একটা ভেতরে থাকে একটা কাঠামো, কোর, ঠিক আছে? হ্যাঁ এর ভেতরে থাকে জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক আছে? হ্যাঁ জাইলেম জাইলেম এবং ফ্লোয়েম, মনে কর মাঝে জাইলেম, এভাবে আছে জাইলেম, মাঝে কি এই সাইডে কি আছে? ফ্লোয়েম। তো এটা মাঝে, তার দুই সাইডে বিভিন্ন ধরনের কি আছে? কোষ আছে, কোষ কোষ। এভাবে কোষ আছে মূলের ক্ষেত্রে। তারপরে কি এবারে একটা ত্বক আছে না, এটা কি মূল ত্বক? হ্যাঁ মূলত্বক। তারপরে এখানে কি আছে? মূল রোম, তাই না? তাহলে এখানে কি হলো? মূল রোমগুলো কি পানি শুষে নিল, কোষিক পানি হ্যাঁ। মাটি কণা থেকে নিয়ে, এই যে কোষ টু কোষ কি করবে? পানিটা স্থানান্তর করবে, পাস করবে, হ্যাঁ যাবে না? এভাবে হ্যাঁ। যে দেখালাম, যার পরে একসময় কি করবে? এই যে ভেতরে যাবে, যার পরে এই যে জাইলেমের মাধ্যমে কি করবে? পানিটা উপর দিকে উঠে যাবে। উপরে যাবে, আর হলো ফ্লোয়েম। আবার যখন খাদ্য তৈরি হবে, তখন খাদ্যটা কি করবে? এই যে নিচের দিকে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, ফ্লোয়েম। তা আমরা শুধু পানি যাওয়াটা পড়তেছি এখানে, এই দেখো এটাই দেখাচ্ছে আংশিকভাবে, যেখানে হয়তো বুঝবা না, এখন এটাই তো বুঝতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই বুঝাইছে, কারণ এটা কিন্তু চারপাশে আছে, চারপাশে তো দেখানো দেখানো সম্ভব না, এই জন্য এভাবে দেখা যায়, ঠিক আছে? তাহলে ভেতরে দেখো এইভাবে জাইলেম আছে, এই যে এভাবে পানিটা দেখো, এই যে ফলো দিয়ে তীর্ষণে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে এই যে জাইলেমে গেল, এটা কি করবে? উপর দিকে চলে যাবে। এইগুলো তোমাদের অন্তত পরিচক্র, এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? বড় ক্লাসে পড়া, ঠিক আছে? তো এইভাবে পানিগুলা উপর দিকে ওঠে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো পরের টপিকটা কি বলতো? Imbibe. ইমবাবিশন। ইমবাবিশন কাকে বলা হয়?
যে অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই পানিগ্রাহী। পানিগ্রাহী মানে পানি গ্রহণ করে। অর্থাৎ কলয়েড ধর্মী পদার্থের পানি গ্রহণ করার ধর্মকে কি বলা হবে? ইমবাবিশন বলা হবে। পানি গ্রহণ করার প্রক্রিয়া কি ইমবাবিশন। মনে কর শুকনা কিছু পদার্থ, যদি মনে কর আটা, হ্যাঁ আটার মধ্যে পানি দিলে কি করবে? শুষে নিবে না, হ্যাঁ নাই কি না? তাহলে এই যে এগুলো হলো কি, এটাকে বলা হয় ইমবাবিশন। এগুলো হলো কলয়েড ধর্মী, যেগুলো পানির প্রতি পানি আকর্ষণ করে, ওগুলো হলো মেনলি কলয়েড ধর্মী পদার্থ। বুঝতে পারছো? মনে করো যেমন সাপোজটা মনে করো যে কোনো তুলো যদি নাও তুমি, তুলো যদি মনে করো একটা পানি আছে, পানির উপরে রাখলে কি হবে? তুলো শুষে নিবে না। বা টিস্যু যদি বলি, ভালো আছে না? ভালো আছে। না, দুধ খাও। চা বানাতে পারি না বাবা। ঠিক আছে, তাহলে মনে করো যে একটা টিস্যু মনে করো পানি পড়ে আছে, হ্যাঁ, তোমার সাথে। পানি আছে এখানে, পানির মধ্যে যদি একটা টিস্যু রাখো, তাহলে টিস্যু কি করবে? পানিগুলো শুষে নেবে, তাই না? এই যে শুষণের প্রক্রিয়াটার নাম কি বলতো? ইমবাইবেশন। ইমবাইবেশন। তাহলে দেখো উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান থাকে, তাই না? হ্যাঁ ওকে, যেমন এস্টার, সেলুলোজ, জিলেটিন, এগুলো কি বলতো? কলয়েড ধর্মী পদার্থ। কলয়েড ধর্মী পদার্থ। তো এগুলো কি করবে? পানি শুষে নিবে। তো এই সকল পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণে সক্ষম হয়। তো কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যেমন উদ্ভিদের কোষ প্রাচীর, হ্যাঁ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাদের কি বলা হবে? অ্যামাইবেশন। তাহলে সংখ্যাটা মনে রাখতে হবে। যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ, তাহলে কলয়েড ধর্মী পদার্থ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাদের কি বলা হবে? ইমবাইবেশন। হ্যাঁ ওকে, কলয়েড ধর্মী যে বলে। যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। তাহলে কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ হ্যাঁ। যে প্রক্রিয়ায় নানা ধরনের যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ হ্যাঁ শোষণ তরল করে। শোষণ করে তাকে কি বলা হয়? Imbibition। ইমবাইবেশন। পরীক্ষা কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বারের জন্য, ঠিক আছে? আর শোষণকারী পদার্থকে ওকে, হাইড্রোফিলিক বলে। হাইড্রোফিলিক পদার্থ বলে। অর্থাৎ যে সকল হাইড্রো মানে কি পানি, হাইড্রো মানে পানি। ফিলিক মানে আকর্ষণ, হাইড্রোফিলিক মানে আকর্ষী, মানে হাইড্রোফিলিক পদার্থ বলতে যে সকল পানিকে পদার্থ আকর্ষণ পানি শোষণ করে তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলে। বুঝতে পারছো? ওকে, এটা বুঝতে পারছো? এখন দেখো পরে, দেখো পরেরটা কি বলছে। আচ্ছা, এই অবধি পরে দিই নাকি? এখন দেখো উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। পানি শোষণ তো বুঝলাম কিভাবে করলো। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? স্বাভাবিক বৃদ্ধির জন্য খনিজ লবণের, আমরা যেমন ইউরিয়া সার দিই, হ্যাঁ জমিতে দেয় না? নাম শুনছো? ইউরিয়ার সাথে কি থাকে? নাইট্রোজেন থাকে। এটা দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। অনেক কিছুই তো মনে হয় আরো থাকে। হ্যাঁ, আবার পটাশ দেই, নাইট্রোজেন মেনলি, নাইট্রোজেন। ইউরিয়া সার মিলিয়ে নাইট্রোজেনের জন্য দেয়। নাইট্রোজেন, ইউরিয়ার সংখ্যা কি জানো? NH2CO, এটা হলো নাইট্রোজেনের একটা যৌগ। ও মানে এখানে মিলি নাইট্রোজেনটাই হলো আমাদের এটা কাজ করে। সংকেত এটা। হ্যাঁ, ইউরিয়ার সংকেত। বুঝতে পারছো? লিখে রাখতে পারো NH2CO, এটা হলো ইউরিয়ার সংকেত, ঠিক আছে? তো এটা মেনলি আসলে সারটা কি? নাইট্রোজেনের জন্য, ঠিক আছে? হ্যাঁ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। আবার বিভিন্ন দিয়ে পটাশ দেয়, পটাশ একটা যৌগ হিসাবে, পটাশ তো মৌল হিসাবে থাকে না, বুঝছো? হ্যাঁ, তো যৌগ হিসাবে পটাশ দেয়, ফসফরাস দেয়, ঠিক আছে? হ্যাঁ। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য অনেকগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। কোথায়? মাটিস্থ পানি। পানির মধ্যে বিভিন্ন ধরনের লবণ থাকে, এগুলো শোষণ করে। মাটিস্থ পানি, খনিজ লবণ, মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, ব্যাপন ওরে তো ওদের নাম না, প্রশোধন। তো খনিজ লবণ সমূহ মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়া কি বলতো? ভিন্ন। তাহলে পানি শোষণ এবং খনিজ লবণ শোষণ দুটা প্রক্রিয়ায় ভিন্ন, একসাথে শোষণ হয় না, হলেও খুব হালকা পরিমাণ। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণের সম্পূর্ণ অণুকে কখনোই শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। কিসেবে? আয়ন হিসেবে। হ্যাঁ, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, একটা লবণ। হ্যাঁ তো এটা কি এইভাবে ডাইরেক্ট শোষণ করতে পারে না। কিভাবে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এই হিসাবে শোষণ করে, ঠিক আছে? ও Na+Cl-। এটা বলছে। তো মাটিস্থ উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করে দুই ভাবে শোষণ করে, ঠিক আছে? একটা হলো নিষ্ক্রিয় শোষণ, একটা কি বলতো? সক্রিয় শোষণ। তো উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ কয় ভাবে শোষণ করে? কয় পদ্ধতিতে? দুই ভাবে। নিষ্ক্রিয় বলতে কি? যে প্রক্রিয়ায় কোনো শক্তির প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয় না? দেখে রাখো, শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় না। আরটা কি? সক্রিয় বলতে এখানে শক্তির প্রয়োজন, মানে এটিপির প্রয়োজন হয়। হ্যাঁ, শক্তি বলতে কি বলতো? এটিপি, বুঝছো? লিখে রাখো এটিপি। শক্তি বলতে এটিপি।
এগুলো প্রয়োজন হয় না, বুঝতে পারছো? এগুলো বড় ক্লাসে ইন্টারে যখন উঠবা তখন আরো বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে? ছোট ক্লাসও নাই, এসএসসি তো নাই, বুঝতে পারছো? ক্লাস 19 এই অর্ধেকটা আছে, বুঝতে পারছো? এটিপি এই যে এগুলা, এই অর্ধেকটা। তো এগুলা তোমার পড়া আজকে, তাহলে একটু পড়বা, ঠিক আছে? কি কি কাজগুলো হলো, সংজ্ঞাগুলা, মানে অবিশ্রামের সংজ্ঞা লাগবে, প্রচ্ছেদনের সংজ্ঞা লাগবে, ব্যাপারের সংজ্ঞা লাগবে, ইমভাবের সংজ্ঞা লাগবে। আমি তো সংজ্ঞা বলেই দিলাম, মনে না থাকলে গাইড থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? সো সংজ্ঞাগুলো আমি ধরবো মুখস্থ কালকে, পরের দিন। আচ্ছা তাহলে মুখস্থ করবো। কাল প্রচ্ছেদন আছে, ইটি আছে, পরের দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ কালকে আসবেন স্যার? কালকে আচ্ছা ঠিক আছে, আসবো না তাহলে। ও কালকে তো শুক্রবার, আসবেন কি আপনি? না কালকে তাহলে আসবো না, পরের দিন। শনিবার? প্রচ্ছেদনের গুরুত্ব, আচ্ছা ঠিক আছে, পরের দিন শেষ দিয়ে আরও একটা পড়াবো, ঠিক আছে? একটু অংশ।